নমস্কার বন্ধুরা, আমরা পড়ছি নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস বইটি এবং এখন একটি বেশ লম্বা চ্যাপ্টার শুরু করতে চলেছি। এর নাম বাঙালির প্রাক ও আদি ইতিহাস। শুরুতেই উনি ব্র্যাকেটে একটা কথা মেনশন করে দিচ্ছেন, এই অনুচ্ছেদটি নীতিদীর্ঘ একটি অধ্যায় বলেও গণিত হতে পারত, কিন্তু যেহেতু প্রাক ও আদি ইতিহাসেরই গোড়ার কথা, সেই হেতু অনুচ্ছেদটিকে দ্বিতীয় অধ্যায়েই সংযোজন করা হলো। মূল গ্রন্থটি যখন রচিত ও প্রথম প্রকাশিত হয়েছিল তখন সৃজ্যমান বাঙালির প্রাক ও আদি ইতিহাসের কোনো তথ্যই আমাদের জানা ছিল না বললেই চলে। গত 25 বৎসরের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার যা হয়েছে তা গুণে ও পরিমাণে সুপ্রচুর। বাংলাদেশের আবিষ্কার প্রধানত ঐতিহাসিক কাল সংক্রান্ত এবং সে আবিষ্কারের ফলে 5ম খ্রিস্ট শতাব্দী থেকে শুরু করে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী পর্যন্ত বাঙালির ইতিহাসে প্রচুর নূতন তথ্য ও তার অর্থনির্দেশ আমাদের গোচরে এসেছে। এই গ্রন্থের এই পরিশিষ্টে যথাস্থানে তা উল্লিখিত হবে, অবশ্যই যথাসম্ভব সংক্ষিপ্ততায়। তবে বিস্ময়কর আবিষ্কার ঘটেছে পশ্চিমবঙ্গে এবং সে আবিষ্কার অনুসরণ করে নূতন নূতন অনুসন্ধান আজও চলছে। কিন্তু ইতিমধ্যেই যা পাঠক সাধারণের এবং বিশেষজ্ঞদের গোচরে এসেছে তার যোগফল বাঙালির ইতিহাসে নূতন একটি অধ্যায়ের সূচনার রচনা করেছে, এমন একটি অধ্যায় যার শুরু খ্রিস্টপূর্ব 1000 বৎসরেরও আগে এবং যাকে বাঙালির বাস্তব ইতিহাসের প্রাক উষা অধ্যায় বলে অভিহিত করা যেতে পারে। এ অধ্যায় পরম্পরাগত শ্রুতির উপর প্রতিষ্ঠিত নয়, সাহিত্যধৃত অস্পৃষ্ট স্মৃতি বা কাহিনীর উপরও নয়। এ অধ্যায় প্রতিষ্ঠিত প্রাথমিক বাঙালি কৃষি সমাজের দৈনন্দিন জীবনের বাস্তব উপাদান উপকরণের উপর। প্রাচীন রাঢ় দেশের কেন্দ্রভূমি বর্তমান বীরভূম ও বর্ধমান জেলা। এই দুই জেলার প্রাণপ্রবাহ ময়ূরাক্ষী, বক্রেশ্বর, কোপাই, অজয়, কন্নুর, দামোদর এই নদ নদীমালা। এই দুই জেলার সংলগ্ন সুবর্ণরেখা ও কংসাবতী বিধৌত মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া। এই নদ নদীগুলির প্রত্যেকটিরই উৎসস্থল বিন্ধ্যা ও শুক্তিমান কুলাচল দুটির পূর্বতম বিস্তৃতি ছোটনাগপুর ওড়িশার নিম্নসায়ী পাহাড়গুলি। শীতে ও গ্রীষ্মে এই নদ নদীগুলি শীর্ণকায়া, ক্ষীণধারা, কিন্তু বর্ষায় স্ফীতকায়া, খরস্রোতা, দুর্বার, ভীষণা ও দুকুল প্লাবিনী। হাজার হাজার বছর ধরে প্রতি বর্ষার দুর্বার খরস্রোত ছোটনাগপুর ওড়িশার পাহাড়গুলি থেকে ছোট বড় কাঁকড় মেশানো লাল গেরুয়া মাটি বয়ে এনে ঢেলে দিয়েছে নদীগুলির তীরে তীরে। প্লাবনের স্রোত সেই মাটিকে ঠেলে ফেলে দিয়েছে দূরে দূরান্তরে, কোথাও বেশি কোথাও কম, যত দূরে তত কম, যত কাছে তত বেশি। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরেই ইহার ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ইহাই পরাভূমি। এই ভূমি কঠিন রুক্ষ প্রান্তর জুড়ে কাঁকড় লালমাটির ঢেউ, কোথাও কোথাও ছোট বড় পাথর স্তূপের উৎক্ষেপ। জৈন আচরঙ্গ সূত্রের একটি কাহিনীতে বলা হয়েছে, মহাবীর জিন এসেছিলেন রাঢ় দেশের কোনো এক অঞ্চলে, যে অঞ্চলের নাম বলা হয়েছে বজ্রভূমি। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার ভূমি যথার্থই বজ্রভূমি। অথচ কিছু কিছু অংশ বাদ দিলে এই বজ্রভূমি আজও উর্বরা, শস্যপ্রসূ। গত 15-20 বৎসরের প্রত্নানুসন্ধান ও উৎখননের ফলে আমরা যা জেনেছি, এই ভূমির প্রাণদাত্রী নদ নদীগুলির তীরে তীরেই বাঙালির প্রাচীনতম সংস্কৃতির অভ্যুদয় ঘটেছিল। বাঙালির চাষবাস, ধান শস্যোৎপাদন, ঘরবাড়ি নির্মাণ, জীবনোপায়ের নানা পথ এ জানা সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে ও বিভাগীয় অধিকর্তা আমার প্রাক্তন ছাত্রদের অন্যতম পরেশচন্দ্র দাশগুপ্তের কৃতিত্বে। উৎখননের যত দোষ ত্রুটি থাকুক, তার বিশ্লেষণ ও ব্যাখ্যার সঙ্গে যত মতপার্থক্যই পণ্ডিতদের থাকুক, পরেশচন্দ্রই বাঙালির ইতিহাসে এই নতুন অধ্যায় যোজনার প্রথম ও প্রধান নায়ক। এই নামটা তাহলে মনে রাখতে হবে আমাদের, পরেশচন্দ্র দাশগুপ্ত, এবং তিনি নিহার রঞ্জন রায়েরই স্টুডেন্ট। বীরভূম জেলার বোলপুর শহরের অদূরেই অজয় তীরবর্তী বনকাটি গ্রাম, প্রায় তারই সংলগ্ন ইলামবাজার, একটু দূরেই অধুনা বিখ্যাত পাণ্ডুরাজার ঢিবি। প্রত্নানুসন্ধানের ফলে
এই বনকাটিতে আবিষ্কৃত হয়েছে প্রত্নাস্যীয় পর্বসুলভ অশ্বীভূত কাঠের এবং স্ফটিকে তৈরি অনেক ছোট বড় কারুযন্ত্র। দামোদর নদের তীরে বীরভানপুর গ্রাম, এই গ্রামের একটি স্থানে উৎখননের ফলে অসংখ্য স্ফটিক ও অন্যান্য গুঁড়ো পাথরের তৈরি ক্ষুদ্রাস্যই কারুযন্ত্র পাওয়া গেছে 3 ফুট মাটির নিচে। তারও নিচে নবাস্যীয় পর্বের সমভূমিতে গোচর হয়েছে কয়েকটি গর্তগুলি যে বাঁশের বা কাঠের বা পাথরের খুঁটির তা সহজেই অনুমেয়। এ অনুমানেও বাধা নেই যে খুঁটির উপর একটি চালও ছিল। বিশেষজ্ঞদের ধারণা এখানে ক্ষুদ্রাস্যীয় যন্ত্রপাতি নির্মাণের একটি কারখানা ছিল। যাই হোক, প্রত্নানুসন্ধানের ফলে জানা গেছে যে এই উৎখনিত স্থানটির আশেপাশে প্রায় 1 বর্গ মাইল জুড়ে একটি ক্ষুদ্রাস্যীয় পর্বের প্রত্নস্থান বিস্তৃত। স্ফটিক ও অন্যান্য পাথরের তৈরি এই ধরনের ক্ষুদ্রাস্যীয় কারুযন্ত্র পূর্বোক্ত পুরাভূমি নানা জায়গা থেকেই পাওয়া গেছে, কোথাও পরবর্তীকালের কৃষ্ণলোহিত মতপাত্রের ভগ্নাবশেষের সঙ্গে, কোথাও বা কোনো অনুষঙ্গ ছাড়াই। ক্ষুদ্রাস্যীয় কারুযন্ত্রের ব্যবহার মানব ইতিহাসের নবাস্যীয় পর্বের সঙ্গেই জড়িত, সন্দেহ নেই। কিন্তু টুকরো টাকরা এইসব বিচ্ছিন্ন কিছু কিছু তথ্যাদি ছাড়া পশ্চিমবঙ্গে এখনও এমন কিছু আবিষ্কৃত হয়নি একমাত্র বীরভানপুর গ্রাম ছাড়া, যার ফলে আমরা প্রাগৈতিহাসিক নবাস্যীয় পর্বের বঙ্গীয় সমাজের মোটামুটি একটা ধারণা করতে পারি। এ পর্বের যা যা বিশিষ্ট লক্ষণ, যেমন শস্যোৎপাদনের প্রবর্তনা, বন পশুকে গৃহপালিত পশুতে পরিণত করা ইত্যাদির কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। আপেক্ষিকভাবে সুস্পষ্ট ও কতকটা সুসংবদ্ধ রূপ প্রথম ধরা যায় প্রত্নতাত্ত্বিকেরা যাকে বলেন তাম্রাস্যীয় পর্ব বা পর্যায়, সেই কাল থেকে। পশ্চিমবঙ্গে সেই পর্বের সূচনা খ্রিস্টপূর্ব প্রায় 1300-1200 বৎসর থেকে। নবাস্যীয় পর্বের যে 2-4টি লক্ষণ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে সেগুলি এই তাম্রাস্যীয় পর্বেও লক্ষ্য করা যায়। সেজন্য কোনো প্রত্নতাত্ত্বিক এই পর্বকে নবাস্যীয় তাম্রাস্যীয় পর্ব বা পর্যায় বলে চিহ্নিত করে থাকেন। এই হচ্ছে মানুষের সামাজিক ইতিহাসের সেই পর্ব যখন সে যন্ত্রপাতি নির্মাণে শুধু পাথর মাত্র আর ব্যবহার করছে না, সঙ্গে সঙ্গে এবং ক্রমবর্ধমান পরিমাণে ধাতুও ব্যবহার করছে, এবং সে ধাতু হচ্ছে তাম্র বা তামা এবং মিশ্র ধাতু ব্রোঞ্জ। এই 2 ধাতু নির্মিত যন্ত্রপাতি ব্যবহারের ফলেই সমাজের একটি নতুন রূপ দেখা দেয়। সেই রূপের প্রধান লক্ষণ চাষের প্রবর্তনা, স্থায়ী বসতি ও বাস্তু নির্মাণ, গৃহপশুপালন, সমাজ নির্মাণ। এই নূতন রূপটি প্রথম ধরা পড়েছে পাণ্ডু রাজার ঢিবি উৎখননের ফলে। এই রূপই বাঙালির আদি ইতিহাসের রূপ। পাণ্ডু রাজার ঢিবির উৎখননের পদ্ধতি নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কিছু মতবিরোধ যে আছে সে সম্বন্ধে আমি একেবারে অনবহিত নই। তবু আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে আমার ধারণা হয়েছে এই উৎখনন নির্গত প্রত্নতথ্যাদি মোটামুটি নির্ভরযোগ্য, এবং তার আশ্রয়ে বাঙালির আদি ইতিহাসের একটা কাঠামো দাঁড় করানো কঠিন নয়, ফ্রেমওয়ার্ক। যে কোনো প্রত্নোৎখননের নিম্নতম স্তর প্রাসঙ্গিক প্রত্নেতিহাসের আদিতম বা প্রথম স্তর। যে কোনো প্রত্নোৎখননের নিম্নতম স্তর প্রাসঙ্গিক প্রত্নেতিহাসের আদিতম বা প্রথম স্তর। পাণ্ডু রাজার ঢিবির এই আদিতম স্তর বালিময় পলিমাটির স্তর। এই স্তরের উপর পাওয়া গেছে নানা প্রকারের মৃৎপাত্রের ভগ্নাবশেষের টুকরো টাকরা, যার ভেতর উল্লেখযোগ্য হচ্ছে কৃষ্ণলোহিত মৃৎপাত্রের একটি ছোট ছোট টুকরো। সবচেয়ে উল্লেখ হচ্ছে নরকঙ্কাল সমেত কয়েকটি শব সমাধি। এই কঙ্কালগুলির উপরার্ধ পাওয়া যায়নি, কিন্তু সব দেহগুলি যে পূর্ব শিয়রে শায়িত ছিল এ সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই। এই স্তরটি ঢাকা পড়েছে একটি শ্বেত হরিদ্রাভ পাতলা বালির আস্তরণে। উৎখনক অনুমান করেছেন আস্তরণটি অজয়ের কোনো প্লাবনের পলিমাটি। আস্তরণটির উপর পাওয়া গেছে কিছু কাঠকয়লার টুকরো, কয়েকটি ক্ষুদ্রাস্যের তৈরি কারুযন্ত্র এবং শ্বেতাভ চিত্ররেখাঙ্কিত ঘনধূসর রঙের মৃৎপাত্রের কয়েকটি টুকরো। পাণ্ডু রাজার ঢিবির দ্বিতীয় স্তরে আহরিত প্রত্নবস্তু ও প্রত্নতথ্য অর্থবহ। এ স্তরে যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে তার মধ্যে আছে নানা আকৃতি প্রকৃতির ক্ষুদ্রাস্যীয় কারুযন্ত্র, চিত্রিত এবং ছিদ্রকৃত লাল ও কৃষ্ণলোহিত মতপাত্রের ভগ্নাবশেষ, জলনালীযুক্ত মৃৎজলপাত্র, তামার তৈরি নানা অলঙ্কার,
তার ভেতর আছে পেঁচানো সর্পিল বালা, আংটি ও কাজল লাগাবার কাঠি, তামার মাছ ধরবার বড়শি ইত্যাদি। মৃৎপাত্রগুলির রং, গড়ন ও অলঙ্করণ, এগুলির আকৃতি প্রকৃতি এবং তামা ব্যবহার, এসব লক্ষণ সন্দেহের কোনো অবকাশ রাখে না যে রাঢ়ের এই অঞ্চল তখন মানব সভ্যতার তাম্রাস্যীয় পর্বে উন্নীত হয়েছে। তার আরও প্রমাণ পাওয়া যায় এই স্তরে বাস্তু নির্মাণের যে নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার ভেতর। সরলরেখায় সুবিন্যস্ত অনেকগুলি গৃহতল এখানে গোচর হয়েছে। এই গৃহতল তৈরি করা হয়েছে গেরুয়া কাঁকর মাটি দিয়ে এবং তার উপর খুঁটি পোতার গর্তের চিহ্ন সুস্পষ্ট। একটি সরু বাঁধানো গলির কিছুটা চিহ্ন এখনও আছে। আর আছে একটি বিস্তৃত সব সমাধিস্থান, যেখানে পূর্ব পশ্চিম সাই করে মৃতদেহ সমাধিস্থ করা হতো। এই স্তরেই পাওয়া গেছে কিছু মাটির বড় বড় তাল, যার উপর ছাপ লেগে আছে নলখাগড়ার, আর পাওয়া গেছে পোড়ামাটির টালির বড় বড় টুকরো। এ অনুমানে বাধা নেই যে এই স্তরের মানুষ যে ঘরে বাস করত তার বেড়া ছিল নলখাগড়ার, যার উপর থাকতো একটি মাটির আস্তরণ, আর চাল ছিল পোড়ামাটির টালির। উত্তর ভারতবর্ষের অন্যত্র তাম্রাস্যীয় যুগের যেসব লক্ষণ দেখা যায়, এই স্তরেও তার বেশ কিছু লক্ষণ স্পষ্টতই ধরা পড়েছে। এই সব সমাধিস্থানটির কথা এইমাত্র বলা হলো। তার সমস্তর থেকে কুড়িয়ে নেওয়া একখণ্ড কাঠকয়লা, যেসব বলতে তালিবর্ষাব আর কি, মৃতদেহ, যে সব সমাধিস্থানটির কথা এইমাত্র বলা হলো তার সমস্তর থেকে কুড়িয়ে নেওয়া একখণ্ড কাঠকয়লা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বীক্ষণাগারে পাঠানো হয়েছিল তেজস্ক্রিয় অঙ্গারক পরীক্ষা করে তার তারিখ নির্ণয়ের জন্য। সে পরীক্ষায় যে তারিখ নির্ণীত হয়েছে তা খ্রিস্টপূর্ব 1210 ±120 বছর, অর্থাৎ 120 বছর কম বা বেশি খ্রিস্টপূর্ব 1012 বৎসর, 1112 BC। আদি ইতিহাসের যুক্তিতেও এ তারিখ সম্বন্ধে আপত্তি করার কিছু নেই। এর অর্থ এই যে পাণ্ডু রাজার ঢিবির আদিস্তরের তারিখ আনুমানিক আরও 200 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1250 বা 1200। অনুমান করা চলে এই অঞ্চলেই এই সময় মানুষের প্রথম সমাজ রচনার সুষ্ঠু প্রকাশ এবং সংস্কৃতির পথে প্রথম পদক্ষেপ, সিভিলাইজেশন গড়ে উঠছে, যখন সভ্যতা সংস্কৃতি গড়ে উঠছে প্রথম বাংলায় 1250 BC নাগাদ। এই উৎখননের তৃতীয় স্তরে বাস্তব সংস্কৃতির যেসব উপাদান উপকরণ পাওয়া গেছে তা মোটামুটি দ্বিতীয় স্তরেরই মতো। বস্তুত আমার দৃষ্টিতে দ্বিতীয় ও তথাকথিত তৃতীয় স্তরে ভেদ কিছু আছে এমন মনে হয় না। জলনালীযুক্ত মৃৎজলপাত্র, একপদী মৃৎভাণ্ড, নানা আকৃতি প্রকৃতির চিত্রিত ও নকশাযুক্ত মৃৎপাত্রের ভগ্নাবশেষ, লোহিত ও কৃষ্ণলোহিত মৃৎপাত্রের ভাঙা টুকরো, তামার তৈরি অলঙ্কার আদি এবং প্রচুর ক্ষুদ্রাস্যীয় যন্ত্রপাতিও পাওয়া গেছে। তাছাড়া পাওয়া গেছে পশুর হাড় বা শিঙের তৈরি কিছু যন্ত্র, কিছুটা বড় সূঁচ জাতীয়। এ ধরনের সূঁচ দ্বিতীয় স্তরেও কিছু পাওয়া গেছে, কিন্তু এই তৃতীয় স্তরে এমন সংখ্যায় পাওয়া গেছে যাতে সন্দেহ হয়। এখানে এ ধরনের যন্ত্র নির্মাণের ছোটোখাটো একটা কারখানাই বুঝিবা ছিল। পোড়ামাটির তৈরি একটি নারী মূর্তির দেহের কিয়দংশ এবং দুটি বিজাতীয় পুরুষ মূর্তির মাথাও পাওয়া গেছে এই স্তর থেকেই। রান্নার উনুনের নিদর্শনও আছে। কিন্তু তৃতীয় স্তরের সবচেয়ে উল্লেখযোগ্য ও অর্থবহ আবিষ্কার হচ্ছে একদিকে মসৃণ তীক্ষ্ণাগ্র নবাস্যীয় কয়েকটি CELTS এবং অন্যদিকে লোহার তৈরি ছোট কয়েকটি ফলা ও তীক্ষ্ণাগ্র সূঁচ। খুব তুচ্ছ পরিমাণে হলেও এই স্তরে লোহার এই ব্যবহার একটু বিস্ময়কর, বোধহয় সন্দেহজনক। এই তৃতীয় স্তরেই অনেকটা জায়গা জুড়ে প্রচুর ছাইয়ের চাপ উৎখনকদের গোচরে এসেছে। এ থেকে তাঁরা অনুমান করেছেন কোনো এক সময় বড় একটা অগ্নিকাণ্ডে এখানকার অনেক ঘরবাড়ি পুড়ে গিয়েছিল, ছাইয়ের চাপ সেই অগ্নিদাহের। বিস্ময়ের কথা এই যে এই ছাইয়ের চাপের উপরই পাওয়া গেছে আরও প্রচুর লোহার তৈরি যন্ত্রপাতি এবং তার সঙ্গেই পাওয়া যাচ্ছে একেবারে নূতন ধরনের মৃৎপাত্র শিল্পের প্রচুর নিদর্শন, যা সাধারণত পাওয়া যায় 600 থেকে 250 খ্রিস্টপূর্বকালের ভূগর্ভ স্তরে। কোনো বিশেষজ্ঞ মনে করেন অগ্নিদাহের পর জায়গাটি পরিত্যক্ত হয়েছিল। পরে 600-250 খ্রিস্টপূর্ব তারিখের ভিতর কোনো নূতন আগন্তুকেরা এখানে এসে বসবাস শুরু করেন। মৃৎপাত্রের ভগ্নাবশেষগুলি তাদেরই সংস্কৃতির পরিচায়ক। কিন্তু লোহার যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র যা তৃতীয় স্তরে পাওয়া গেছে তা নিয়ে এ ধরনের কোনো সন্দেহ নেই, অন্তত উৎখনকদের মনে নেই। তাদের দৃঢ় ধারণা
খ্রিস্টপূর্ব আনুমানিক 1000 বৎসরের কাছাকাছি তৃতীয় স্তরে একই সঙ্গে ক্ষুদ্রাস্য যন্ত্রপাতি, তামার অলঙ্কারাদি এবং লোহার যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র একই সঙ্গে ব্যবহৃত হতো। উল্লেখ প্রয়োজন যে লোহার অস্ত্রশস্ত্রের মধ্যে পাওয়া গেছে বাঁটসহ তীক্ষ্ণমুখ একটি ছোট তলোয়াল, নাতিক্ষুদ্র তীরের শিরাগ্র এবং একটি নাতিক্ষুদ্র বারসেল্ট, BARCELT। ব্যক্তিগতভাবে আমি এ সম্বন্ধে উৎখনকদের মতামতে গভীর সন্দিহান। আমার ধারণা তৃতীয় স্তরের লৌহ অভিজ্ঞান যা কিছু সমস্তই কিছুটা পরবর্তীকালের। নূতন ধরনের মৃৎপাত্র নিয়ে যেসব নূতন আগন্তুক এসেছিল এখানে নূতন বসতি স্থাপন করতে, তারাই নিয়ে এসেছিল লোহার ব্যবহার, লোহার যন্ত্রপাতি, লোহার অস্ত্রশস্ত্র। এবং এ ব্যাপারটা খ্রিস্টপূর্ব 700 শতকের আগে ঘটেছিল বলে একেবারেই আমার মনে হয় না। আমার সন্দেহের প্রথম কারণ, পাণ্ডুরাজার ঢিবির উৎখননের চতুর্থ স্তরে লোহার তৈরি কোনো যন্ত্রপাতি, কোনো অস্ত্রশস্ত্র নিদর্শনের সন্ধান পাওয়া যায়নি, যা উৎখনকের যুক্তিতে পাওয়া উচিত ছিল। অন্তত পরেশচন্দ্রের বিবরণে তার কোনো উল্লেখ নেই। তৃতীয় স্তরে লোহা ব্যবহারের প্রচলন থাকলেও চতুর্থ স্তরে তার অভিজ্ঞান আরও অনেক বেশি থাকবার কথা, বস্তুত তা নেই। সন্দেহের দ্বিতীয় কারণ, ভারতবর্ষে বিশেষ করে উত্তর ভারতে লোহার ব্যবহারের সূচনা ও বিস্তৃতির দীর্ঘ ইতিহাস এবং অন্যদিকে মানব সংস্কৃতির বিকাশে লোহা ব্যবহারের প্রভাব ও প্রতিপত্তির ইতিহাস। এই উভয় ইতিহাসের আলোচনার স্থান এই গ্রন্থের পরিশিষ্টের পরিমিত সীমার মধ্যে সম্ভব নয়, হয়তো প্রয়োজনও নেই। শুধু এইটুকু বলাই বোধহয় যথেষ্ট যে পশ্চিম এশিয়া থেকে শুরু করে লোহার ব্যবহার তক্ষশিলা ভেদ করে খ্রিস্টপূর্ব আনুমানিক 1100 থেকে 1000, পশ্চিম যুক্তপ্রদেশের আতরাঞ্জিখেরা হয়ে আনুমানিক 900 খ্রিস্টপূর্ব, বিহার ছুঁয়ে আনুমানিক 800 থেকে 700 খ্রিস্টপূর্বে রাঢ় দেশে পৌঁছতে আনুমানিক খ্রিস্টপূর্ব 700 আগে হবার কথা নয়। অবশ্য আমি অবহিত আছি যে ছোটনাগপুরের অঞ্চলে আকরিক লৌহ বালুকা থেকে লোহা গলাবার আদিম একটা পদ্ধতি স্থানীয় আদিম অধিবাসীদের মধ্যে প্রচলিত ছিল। কিন্তু এই ঢিবির তৃতীয় স্তরে পাওয়া পাণ্ডুরাজার ঢিবির তৃতীয় স্তরে পাওয়া লৌহযন্ত্রগুলির লোহা এই আদিম পদ্ধতির লোহা বলে মনে হয় না। আমার ভুল হতে পারে, কিন্তু এই স্তরে লোহা ব্যবহারের যে তারিখ খ্রিস্টপূর্ব 1000, পরেশচন্দ্র ধার্য করতে চান যে এই তারিখটা, সে সম্বন্ধে আমার সন্দেহ রয়ে গেল। আমার সন্দেহের তৃতীয় কারণ, বোলপুর সন্নিহিত মহিষ দলে লোহা ব্যবহারের তারিখ। তেজস্ক্রিয় অঙ্গারক পরীক্ষা এখানকার যে তারিখ নির্ণীত হয়েছে তা খ্রিস্টপূর্ব 700 আগে নয়। যাই হোক, পাণ্ডুরাজার ঢিবির চতুর্থ স্তরের উৎখনন বিবরণ পড়ে আশঙ্কা হয় এখানকার ভূমিস্তর একাধিকবার বেশ আবর্তিত হয়েছে। কখন হয়েছে বলা কঠিন। এই স্তরের 2 পর্যায়ে যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে তা একই সংস্কৃতির লক্ষণে চিহ্নিত। আচ্ছা, সেটা মনে হয় না, আরেকবার পড়তে হবে তাহলে সেন্টেন্সটা। যাই হোক, পাণ্ডুরাজার ঢিবির চতুর্থ স্তরের উৎখনন বিবরণ পড়ে আশঙ্কা হয় এখানকার ভূমিস্তর একাধিকবার বেশ আবর্তিত হয়েছে। কখন হয়েছে বলা কঠিন। এই স্তরের 2 পর্যায়ে যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে তা একই সংস্কৃতির লক্ষণে চিহ্নিত এমন মনে হয় না। ত্রিকোণাকৃতি পোড়ামাটির বাটি, সাধারণ মৃৎভাণ্ড, লাল রঙের মৃৎপাত্র, মুদ্রিত অথবা খোদিত নানা নকশাযুক্ত মৃৎভাণ্ড, জলের ঝাঁঝরি, কয়েকটি পোড়ামাটির পশু ও স্ফীতবক্ষ নারীমূর্তি, সুবিন্যস্ত একসারি মাছ ও তার উপর তির্যক রেখায় খোদাই করা একটি মৃৎভাণ্ড প্রভৃতির ভগ্নাবশেষ এই স্তর থেকে আহরিত হয়েছে। এ সমস্তই অল্প বিস্তর পরিচিত ঐতিহাসিক কালের। এই সব বস্তু আদি ইতিহাসের লক্ষণে চিহ্নিত নয় এবং সে ঐতিহাসিক কাল মোটামুটি খ্রিস্টপূর্ব 500 থেকে 300 কি 250 পর্যন্ত বিস্তৃত। চতুর্থ স্তরের একটি গর্তে কালো স্টিয়াটাইট পাথরের একটি গোল শিলমোহর পাওয়া গেছে। এই প্রত্নদ্রব্যটি নিঃসন্দেহে মূল্যবান। শিলমোহরটির উপর 3 ভাগে বিভক্ত 3টি উচ্চাবচ বা রিলিফ চিত্র, যার বিষয়ে উদ্ধার করতে আমি অপারগ। পরেশচন্দ্র এই চিত্রগুলির একটা বর্ণনা দিয়েছেন। সে বর্ণনা আমি ছবির সঙ্গে ঠিক মেলাতে পারছি না। জনৈক ইংরেজ প্রত্নতাত্ত্বিক বলেছেন শিলমোহরটির উৎস প্রাচীন মিনোয়ান সংস্কৃতি। এ উৎস আমি দেখিতে পাচ্ছি না, শখেদে তা স্বীকার করছি। এই শিলমোহরটির এবং একটি মৃৎফলকের অভিজ্ঞান
তমলুকে প্রাপ্ত কয়েকটি মৃৎভাণ্ডের ভগ্নাবশেষ, 24 পরগনা জেলার হরিনারায়ণপুর ও চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত কয়েকটি শিলমোহর ও মৃৎপাত্রের ভগ্নাবশেষের মধ্যে পরেশচন্দ্র প্রাচীন ক্রিটীয় বা ক্রেটান ও মিশরীয় সভ্যতা ও সংস্কৃতির লক্ষণ লক্ষ্য করেছেন এবং তা থেকে অনুমান করেছেন পাণ্ডু রাজার ঢিবির এবং বাঙালির আদি ইতিহাসের সংস্কৃতি ও জীবনচর্যা প্রধানত ব্যবসা বাণিজ্য নির্ভর ছিল এবং সে ব্যবসা বাণিজ্য বৈদেশিক ভূমধ্য সাগরীয় দেশগুলির সঙ্গে। হ্যাঁ, এটা এখন তো একদম প্রমাণিত। এ অনুমান যথার্থ কি অযথার্থ তা বলা আমার পক্ষে আপাতত কঠিন, এখন আর কঠিন নয়, যেহেতু আমি পরেশচন্দ্র কথিত সাদৃশ্যগুলি সম্বন্ধে কিছুটা সন্দিহান এবং এই অনুমতি সাদৃশ্য ছাড়া এ পর্বে এ ধরনের বিস্তৃত বৈদেশিক বাণিজ্যের অন্য কোনো প্রমাণ এখনও দেখতে পাচ্ছি না, এখন পাওয়া যাচ্ছে। প্রাচীন রাঢ়ের, বিশেষভাবে পূর্বোক্ত নদনদীগুলির তীরে তীরে নানা জায়গায় তাম্রাস্যীয় নবাস্যীয় পর্বের নানা প্রত্ননিদর্শন পাওয়া গেছে, কিন্তু পাণ্ডু রাজার ঢিবির উৎখননই এই সব আবিষ্কারের সূচনায়। বস্তুত এই ঢিবি বাঙালির আদি ইতিহাসের কুঞ্চিকা। এই কারণেই এই উৎখননের বিবরণ একটু সবিস্তারেই বলতে হলো। এই উৎখনন বিবরণের পরই বলতে হয় বোলপুর সন্নিহিত কোপাই তীরবর্তী মহিষাদল গ্রামে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের উৎখননের কথা। এখানকার প্রথম স্তর একান্তই তাম্রাস্যীয়। পাণ্ডু রাজার ঢিবিতে যেমন, এখানেও সেই মাটির আস্তরণযুক্ত নলখাগড়ায় দেওয়ালওয়ালা ঘরবাড়ির ধ্বংসাবশেষ, পাথরের ধারালো ফলার যন্ত্রপাতি, তামার তৈরি চ্যাপ্টা সেল্ট, কৃষ্ণলোহিত মৃৎপাত্রের ভগ্নাবশেষ, লাল মৃৎপাত্রের টুকরো, নালিযুক্ত জলপাত্র। তাছাড়া উল্লেখ্য হচ্ছে এখানে পাওয়া গেছে বেশ কিছু পরিমাণে পোড়া ধান চালের অঙ্গার। তেজস্ক্রিয় অঙ্গার পরীক্ষায় এই স্তরের তারিখ নির্ণীত হয়েছে খ্রিস্টপূর্ব 1380 থেকে 855 ভেতর। দ্বিতীয় স্তরেও একই ধরনের মৃৎপাত্রের নিদর্শন, তবে এই স্তরের পাত্রগুলির প্রকৃতি একটু স্থূল। কিন্তু এই স্তরের বিশিষ্ট লক্ষণ হচ্ছে লোহার আবির্ভাব। এই স্তরেও তেজস্ক্রিয় অঙ্গার পরীক্ষা হয়েছে। তারিখ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব মোটামুটি 700। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব সংস্থা অজয় কন্নুর কোপাইর অববাহিকার নানা প্রত্নস্থানে প্রচুর প্রত্নানুসন্ধান করেছেন। বসন্তপুর, রাজারডাঙ্গা, গোস্বামীখণ্ড, মঙ্গলকোট, গঙ্গাডাঙ্গা, কীর্ণাহার, চণ্ডীদাস নানুর, বেলুটি, সুপুর, মন্দিরা, শালখানা ও সুরথরাজার ঢিবি, যশপুর প্রভৃতি নানা জায়গায় প্রত্নানুসন্ধানে যা পাওয়া গেছে তা প্রায় সবই তাম্রাস্যীয় পর্বের এবং মোটামুটি পাণ্ডু রাজার ঢিবি ও মহিষ দলের সাংস্কৃতিক জীবনের সমর্থক। বস্তুত সন্দেহের কোনো কারণ নেই যে এই অঞ্চলেই ইতিহাসের তাম্রাস্যীয় পর্বের বাঙালি বসতি স্থাপন করে বাস্তু তৈরি করে শস্যোৎপাদন, পশুপালনে এবং সমাজ গঠনে প্রথম অভ্যস্ত হয়েছিল। 1974-এ পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব সংস্থা বর্ধমান শহর থেকে 28-29 কিলোমিটার উত্তরে বড়বেলুন গ্রামের বানেশ্বরডাঙ্গায় কিছু প্রত্নখনন করেছিলেন। এই খননেরও প্রথম ও দ্বিতীয় স্তরে তাম্রাস্যীয় পর্বের বাস্তব সভ্যতার নানান নিদর্শন পাওয়া গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ডক্টর শ্রীমতী অমিতা রায়ের সৌজন্যে এবং পরেশচন্দ্রের অনুগ্রহে পরেশচন্দ্রেরই রচিত এই খননের একটি সংক্ষিপ্ত, অপ্রকাশিত এখনও, বিবরণ আমার দেখার সুযোগ হয়েছে। তাতে দেখতে পাচ্ছি এখানে প্রাপ্ত নানা আকৃতি প্রকৃতির মৃৎপাত্রাবশেষ প্রাচুর্য যেন পাণ্ডু রাজার ঢিবির চেয়েও বেশি। ক্ষুদ্রাস্যীয় যন্ত্রপাতির ভগ্নাংশ, হাড় ও তামার তৈরি দ্রব্যাদি এবং ঘরবাড়ির ধ্বংসাবশেষও পাওয়া গেছে, যেমন পাওয়া গেছে এই পর্বে পাণ্ডু রাজার ঢিবি ও মহিষ দলে। কিছু কিছু অভিজ্ঞান থেকে মনে হয় এই পর্বে এখানকার মানুষ ধান চাষ করত, মাছ এবং পশু শিকারও করত। প্রচুর মাছ ও পশুর কাঁটা ও হাড় পাওয়া গেছে এই প্রত্নস্থানের প্রথম 2 স্তরেই। তৃতীয় স্তরে পাওয়া গেছে লোহা ব্যবহারের কিছু অভিজ্ঞান। চতুর্থ স্তরে ঐতিহাসিক পর্ব শুরু হয়ে গেছে। 1975-76-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ডক্টর অমিতা রায়ের নেতৃত্বে এক বিস্তৃত প্রত্নানুসন্ধানাভিযান চালিয়েছিলেন ময়ূরাক্ষী বক্রেশ্বর ও অজয় কন্নুর দামোদরের অববাহিকার নানা অঞ্চলে। আমার প্রাক্তন ছাত্রী অমিতা রায়
এই অভিযানের যে প্রতিবেদন রচনা করেছেন তার একটি প্রতিলিপি তিনি আমায় ব্যবহার করতে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের প্রাচীন রাঢ়ের বিস্তৃত অংশে বাঙালির আদি ইতিহাসের চেহারাটা কী ছিল তার একটা মোটামুটি সামগ্রিক পরিচয় এ যাবৎ অপ্রকাশিত এই প্রতিবেদনটিতে পাওয়া যায়। পাণ্ডুরাজার ঢিবি, বানেশ্বরডাঙ্গা, মহিষদল, ভরতপুর ও অন্যান্য প্রত্নস্থান থেকে আদি ইতিহাসের যে চিত্র দৃষ্টিগোচর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযানের আবিষ্কৃত প্রত্নবস্তু সমস্তই সে চিত্রকে আরও স্ফুটতর করেছে। তবে এই অভিযান থেকে মনে হচ্ছে ময়ূরাক্ষী, বক্রেশ্বর, কোপাই, অজয়, কন্নুর, দামোদর বিধৌত রাঢ় দেশেও তাম্রাস্যীয় সংস্কৃতির বিস্তার সর্বত্র সমান নয়। ময়ূরাক্ষী বক্রেশ্বরের উপর দিকের প্রবাহে অর্থাৎ বীরভূম জেলার উত্তর পশ্চিমাংশে এ সংস্কৃতির বিস্তার অপেক্ষাকৃত কম, মধ্য ও দক্ষিণাংশে বেশি, এবং পূর্ব দিকে অর্থাৎ বক্রেশ্বর, অজয়, দামোদরের সংযোগস্থলের দিকে এগিয়ে গেলে মনে হয় তাম্রাস্যীয় পর্বের লোকেরা যেন ক্রমশ সেই দিকেই বিস্তৃত হতে থাকে। যাই হোক, এ বিষয়ে কোনো সংশয় নেই যে তাম্রাস্যীয় সংস্কৃতির কেন্দ্র ছিল এই ময়ূরাক্ষী, বক্রেশ্বর, অজয়, কন্নুর, দামোদরের অববাহিকা অঞ্চল। এই উর্বর শস্যপ্রসূ অঞ্চলের সঙ্গে জলপথে ও স্থলপথে দেশের ও বিদেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ছিল, এ সম্বন্ধেও সন্দেহ নেই, এবং এই কারণেই এই অঞ্চলে এতগুলি তাম্রাস্যীয় প্রত্নস্থানই ইতস্তত প্রকীর্ণ। এই অঞ্চলে নবাস্যীয় সেলস অনেকগুলি প্রত্নস্থান থেকেই পাওয়া গেছে, কিন্তু নবাস্যীয় প্রাথমিক কৃষি সংস্কৃতি থেকে কী করে তাম্রাস্যীয় পর্বের বিস্তৃত কৃষি সংস্কৃতির উদ্ভব হলো তার কোনো প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞান আজও আমাদের জানা নেই। পাণ্ডুরাজার ঢিবির প্রথম স্তরের প্রত্নবস্তুর মধ্যেও এ সম্বন্ধে যা অভিজ্ঞান পাওয়া যায় তা খুব স্পষ্ট ও পরিষ্কার নয়।